ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার যে শহরে ঘুরে বেড়াচ্ছে আর শহরের সমকামীদের একের পর এক নৃশংসভাবে খুন করছে। সমকামীদের খুন করার পরেই তাদের হাতের ভেতরে তার পরবর্তী শিকারের নাম লিখে যেত আর পুলিশকে এভাবে চ্যালেঞ্জ করত। শেষ পর্যন্ত কি ঘটেছিল এই সিরিয়াল কিলারের ভাগ্যে সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালের সদ্য হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মার্ডার ইন মাহিম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই মাহিম স্টেশনে মধ্যরাতে হুডি পরা একটি ছেলেকে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরেই সেখানে আরও একটি ছেলে আসে। হুডি পরা ছেলেটির দিকে একটু তাকায়, এরপরে হুডি পরা ছেলেটিও উঠে হাঁটতে থাকে। একটা সময় তারা একই পাশে চলে আসে আর রেলওয়ে স্টেশনের একটা ওয়াশরুমের ভেতরে চলে যায়। সেখানে যেয়ে তারা অন্তরঙ্গ হতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হুডি পরা ছেলেটি সেই ছেলেটির উপরে আক্রমণ করে। চাকু দিয়ে একের পর এক নির্মমভাবে আঘাত করতে থাকে ছেলেটিকে। এখানেই সিন কাট হয়ে যায়। এরপরেই জান্ডে নামের একজন লোককে দেখানো হয় যে হুট করেই ঘুম থেকে জেগে ওঠে, কারণ পাশের রুমে থেকেই তার বাবা দুলার ঘুমের মধ্যেই চিৎকার করছিল। জান্ডে রেগে যায়, সে তার বাবার রুমে যায় এবং তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এইখানে বাবা আর ছেলের মধ্যে একটা ঝগড়া বেঁধে যায়, বোঝাই যাচ্ছিল তাদের মধ্যে সম্পর্কটা ভালো নয়। এরপরেই পিটার ফার্নান্দেস নামের একজন রিটায়ার্ড জার্নালিস্টকে দেখানো হয়। সে রাতের বেলায় বাড়ি ফেরে। তার স্ত্রী মিলি তাকে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় গিয়েছিলে? পিটার জানায় তার ইনসুলিন শেষ হয়ে গিয়েছিল, সেটাই আনতে গিয়েছিল সে। ভোর হতেই জান্ডের কাছে খবর চলে আসে মাহিম স্টেশনে একটি মার্ডার হয়েছে। জান্ডে সেখানে যাওয়ার পরে দেখতে পায় মিডিয়া এবং সাধারণ মানুষের সেখানে ভিড় জমে গেছে। সেখানেই ভিড়ের মধ্যে একটি ছেলেকে দেখা যায় যে একজন পুলিশ অফিসারকে বলছিল, এই মার্ডার সম্পর্কে আমি পুলিশ অফিসারের সাথে কথা বলতে চাই, আমাকে যেতে দিন। কিন্তু সেই কনস্টেবল তাকে যেতে দেয় না। জান্ডে সেখানে আসতেই তার সহকারী ফেরদৌস তার সাথে চলে আসে। জান্ডে জিজ্ঞেস করে সিসিটিভি পাওয়া গেছে কিনা। ফেরদৌস বলে সেটা আগে থেকেই নষ্ট ছিল। রেলওয়ে মাস্টার বলে এখানে সমকামীদের একটা আড্ডা চলতো, বারবারই সিসিটিভি ক্যামেরা লাগানোর পরেও তারা সেটা ভেঙে ফেলতো, এই জন্যই আর লাগানো হয়নি। সেখানে দুরা আর বিনয় নামের আরও দুইজন পুলিশ অফিসার ছিল। ক্রাইম সিনে আসার পরে লাশটা দেখার পরে দুজনেই একটু ভয় পেয়ে যায়, তারা সেখান থেকে চলে যায়। জান্ডে এবং ফেরদৌস লাশটাকে ভালো করে দেখতে থাকে। জান্ডে লাশটাকে দেখার পরে বলে, কেউ ইচ্ছে করে হাত দিয়ে কিডনি টেনে বের করার চেষ্টা করেছে, হয়তোবা কিডনিটাও মিসিং। ফেরদৌস সেখানে লম্বা কিছু চুলের গোছা পায়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ডেড বডির হাতের ভেতরে লিপস্টিক দিয়ে দীনেশ নামটি লেখা ছিল। দুরা আর বিনয় বাইরে এসে ব্যাটারি নামের একজন লোককে কল করতে থাকে, কিন্তু সে কলটা ধরছিল না। জান্ডে ফরেন্সিক টিমকে এভিডেন্স কালেক্ট করতে বলে, কিন্তু সে জানতে পারে তারা জ্যামের মধ্যে বসে রয়েছে, আসতে দেরি হবে। জান্ডে আশেপাশটা খুঁজে দেখতে থাকে। তখনই মিডিয়ার লোকেরা পুলিশের নামে বাজে কথা বলছিল যে পুলিশ এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের অবহেলার কারণেই ক্রাইম সিনগুলো থেকে আগেই এভিডেন্সগুলো নষ্ট হয়ে যায়। এটা দূর থেকে দাঁড়িয়ে জান্ডে শুনতে পেয়ে যায়। সে রেগে যায় এবং সেই সাংবাদিকেরকে আসার পরে সে ছাড়তে থাকে, ক্যামেরা অফ করতে বলে। এতে সেই সাংবাদিক জান্ডের উপরেই ভিডিও করতে শুরু করে যে পুলিশ দাদাগিরি দেখাচ্ছে। এদিকে সেই কনস্টেবল বলে, স্যার, একজন ছেলে মার্ডারের ব্যাপারে কথা বলতে চেয়েছিল, জান্ডে তাকে নিয়ে আসতে বলে। কিন্তু সেখানে উৎসুক জনতার ভিড় এতটাই ছিল যে সেখানে জনতাদের ভিড় কমাতেই তার হিমশিম খেয়ে যায়, যার ফলে জান্ডে সেই ছেলেটির সাথে আর কথা বলার সুযোগ পায় না। এদিকে পিটার আর মিলি তাদের একমাত্র ছেলে সুনীলের বিয়ের ব্যাপারে কথা বলছিল। ছেলেটা বড় হয়ে গেছে আর আজকে তার বন্ধু সুনীলকে দেখতে আসছে, কিন্তু সুনীল কোথায়? কারণ গতকাল রাতে সে বাড়ি ফেরেনি। সুনীলের বাবা পিটার বলে, তুমি টেনশন করো না, হয়তো কোথাও আছে, এসে যাবে। ঠিক তখনই সেখানে একটা টিভিতে নিউজ দেখাচ্ছিল যেখানে সমকামী লোকেরা আন্দোলন করছিল, আর সেই আন্দোলনের ভেতরে পিটার এবং মিলি সুনীলকে দেখতে পায়। তারা টেনশনে পড়ে যায়, তাদের ছেলেও কি তাহলে সমকামী? কিছুক্ষণ পরেই পিটারের বন্ধু এবং তার ওয়াইফ চলে আসে সুনীল এবং তার মেয়ের বিয়ের কথা বলার জন্য। তারা ঘটনাটা কোনোভাবে ধামাচাপা দিয়ে দেয়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরেই পিটার আর মিলি রাতে কথা বলতে থাকে, ছেলেটার কি হলো? ও যদি সত্যি সমকামী হয় তাহলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে।
পিটার বলে নিশ্চয়ই ওর কোনো হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে, সেটা আগে ভালো করে ওর সাথে কথা বলতে হবে। এদিকে ডিএসপি ডাকে জানটাকে এবং বলে একজন রিপোর্টার ছিল পিটার, যে তোমার বাবার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছিল, তার চাকরি খেয়ে ফেলেছিল। এখন এই রিপোর্টার কি তোমার চাকরি খাবে? তুমি তো জানোই রিপোর্টাররা এমন করবে, তুমি কেন তাদের উস্কে দিলে? কেসটা ভালো মতো হ্যান্ডেল করো। সেখান থেকে বের হওয়ার পরে ফেরদৌস ঝান্ডেকে বলে যে ছেলেটি মারা গেছে তার নাম লাক্সমান, তার ফোন নাম্বারটি আমরা পেয়েছি আর সেখান থেকে কল লিস্ট বের করেছি। সবগুলো গোছাতে কয়েকদিন সময় লেগে যাবে। ঝান্ডে বলে লাক্সমানের সাথে দিনেশের সম্পর্কটা কি, আর এই দিনেশকে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। ঝান্ডে আর ফেরদৌস ফরেন্সিক ডক্টরের কাছে আসে। সে বলে তোমার ধারণাটাই ঠিক, কেউ ইচ্ছে করে এই সাইডটা কাটার পরে হাত দিয়ে টেনে কিডনিটা বের করার চেষ্টা করেছে। আর খুনি যেভাবে খুনটা করেছে এটাতে বোঝাই যায় সে প্রফেশনাল নয়, শুধুমাত্র জেদের বসে এই রকমটাই করেছে। বাইরে আসার পরে ফেরদৌস ঝান্ডেকে বলে এটা কোনো অর্গান মাফিয়াদের কাজ হতে পারে না, কারণ তারা অর্গানকে এইভাবে বের করবে না, কারণ এতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু যদি এটা নাই হয় তাহলে সেখানে আমরা কিডনিটা পেলাম না কেন? ঝান্ডে বলে খুনটা হয়েছে রাত 2টোর দিকে, এরপরে অনেকটা সময় ছিল। আর স্টেশনের ওই ওয়াশরুমের পাশে আশেপাশে অনেক কুকুর বিড়ালরাই থাকে, তারা তো জানতো না এটা এভিডেন্স, হয়তোবা তারাই নিয়ে গেছে। এদিকে সেখান থেকে বের হওয়ার পরে দুরা এবং বিনয় সেখানে চলে আসে। ঝান্ডাকে বলে লাক্সমানের কল লিস্ট থেকে আমাদের নামও আসতে পারে, কারণ ও আমাদের ইনফরমার ছিল, কিন্তু কে ওকে খুন করেছে সেটা আমি জানি না, আমরা শুধু ওকে দিয়ে ইনফরমেশন নিতাম। ঝান্ডের কিছুটা সন্দেহ হয়, তারপরে বলে ঠিক আছে। এরপরে ঝান্ডে আর ফেরদৌস লাক্সমানের বাড়িতে আসে। সে উপরতলার একটি রুমে থাকতো। সেই রুমটা ভালো করে সার্চ করে, দেখা যায় লাক্সমানের শার্টের হাত আর ভাঁজে থেকে অনেকগুলো টাকা পাওয়া যায়। সেখানে ড্রয়ারের ভেতরেও তারা কিছু টাকা পায়, যেগুলো তারা লাক্সমানের পরিবারকে হ্যান্ড ওভার করে। সেখানে তারা জিজ্ঞেস করে দিনেশ নামের কাউকে চেনে কিনা। লাক্সমানের দাদা বলে ওকে ব্যাটারি বলে সবাই চেনে, পাশের গলিতেই থাকে। পাশের গলিতেই দিনেশের বাসায় আসে। সে কোথায় জানতে চায়, ঠিক তখনই ফেরদৌস জানতে পারে তার লোকেশন ট্রেস করা হয়েছে। যে লোকেশনে ছিল ঝান্ডে বলে সেই লোকেশনের পুলিশদের ইনফর্ম করে দিতে। ওয়াকি টকিতে ফেরদৌস সেটা ইনফর্ম করে দেয়। এখানে দুররা এবং বিনয় খেতে খেতে কথা বলছিল, তারা ভয় পাচ্ছিল ব্যাটারি যদি ঝান্ডের হাতে লেগে যায় তাহলে সব মুখোশ খুলে যাবে, অর্থাৎ তারা দুজনেই নিশ্চয়ই কিছু জানতো। ঠিক তখনই ওয়াকি টকিতে শুনতে পায় যে ব্যাটারি অর্থাৎ দিনেশের লোকেশন পুলিশ ট্রেস করে ফেলছে আর সেখানেই আসছে। তারা দুজনেই খাওয়া বাদ দিয়ে দ্রুত সেই স্থানে যেতে শুরু করে। দেখা যায় ঝান্ডে এবং ফেরদৌসের আগেই তারা দুজন সেখানে চলে যায় এবং সেই লোকেশনে একটি লোককে দেখতে পায়। হুট করে দুররা তার উপরে গুলি চালিয়ে বসে। ঝান্ডে এটা দেখতে পায়। এদিকে পরে লোকটার সাথে তারা কথা বলে জানতে পারে এই লোকটার নাম রাজু। সে আসলে স্টেশন থেকে এই মোবাইলটা চুরি করেছিল, আসলে যেটা ছিল দিনেশের। এরপরে ঝান্ডে বিনয় এবং দুররাকে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো, এটা তো তোমাদের এরিয়া নয়, আর তোমরা সেই লোকটার উপরে গুলি কেন চালালে? তারা দুজনেই থতমত খেতে থাকে, আসলে তারা কোনো কথা লুকাচ্ছিল। এদিকে টিভিতে দেখা যায় মাহিম স্টেশনে যে ছেলেটি মার্ডার নিয়ে কথা বলতে চেয়েছিল সেই একটি শোতে গেছে এবং তার বন্ধু লাক্সমানের মৃত্যু নিয়ে কথা বলছিল। এটা যখন জানতে দেখতে পায় সে বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, তখন এই ছেলেটার সাথে কথা বলা উচিত ছিল তার। ফেরদৌস খোঁজ নিয়ে জানতে পারে এই ছেলেটার নামই দিনেশ, আর সেই অনুষ্ঠানের পরে সে গায়েব হয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। এদিকে পিটার একটি নাইট ক্লাবে চলে আসে আর রাজেশ নামের একটি লোকের সাথে দেখা করে। এই লোকটিও একজন সমকামী ছিল, এই জন্যই পিটার তার সাথে দেখা করতে আসে, যে সমকামীদের ব্যাপারে সে কি জানে, আর তার ছেলে সুনীল কখনো এই নাইট ক্লাবে এসেছিল কিনা। কারণ পিটার যেহেতু একজন জার্নালিস্ট ছিল তাই সে জানতো এই নাইট ক্লাবটা সমকামীদের একটা গোপন আড্ডা। কিন্তু রাজেশ বলে না, এই নাইট ক্লাবে সে কখনোই সুনীলকে দেখতে পায়নি। এদিকে তাদের ছেলে সুনীল তাকে মেসেজ দিয়ে বলে সে একটি কলেজ ট্যুরে গেছে, তার আসতে লেট হবে। এতে তারা কিছুটা নিশ্চিন্ত হয়। কিন্তু রাতের বেলা পিটার মিলিকে বলে আমি এই সমকামীটা একদমই পছন্দ করি না, এটা আমাদের সমাজের বাইরে, আর আমি আমার ছেলেকে এটা কখনোই হতে দেব না। এদিকে রাতের বেলায় ঝান্ডেকে বসে সে কলেজগুলো চেক করতে দেখা যায়। তখনই তার ওয়াইফ ভুলে পিটারের নাম নিয়ে ফেলে, এতে ঝান্ডে রেগে যায়। বোঝা যাচ্ছিল পিটার এবং ঝান্ডের মধ্যে একটা সমস্যা আছে। এরপরে মধ্যরাতে আবারও দিনেশকে দেখানো হয় যে সে লুকিয়ে মাহিম স্টেশনে আসে, হয়তোবা কারোর সাথে দেখা করতে। ঠিক তখনই হুডি পরা সেই সিরিয়াল কিলার সেখানে চলে আসে। সেখানে দিনেশের উপরে হামলা করে। যদিও দিনেশ আত্মরক্ষা করার চেষ্টা করে,
কিন্তু শেষ রক্ষা হয় না। ছুরি দিয়ে আঘাত করে এবং ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলা হয়। পরের দিনই স্টেশনে আবারও খবর আসে, মাহিম স্টেশনে আরও একটি লাশ পাওয়া গেছে। ঝান্ডে এবং তার টিম সেখানে চলে যায়, লাশটাকে ভালো করে দেখতে পায় এটা দিনেশের লাশ। লাশটা সেখানে ভালো করে দেখার পরে ফেরদৌস সেই লাশের পকেটের ভেতরে একটা কাগজ দেখতে পায়, যেখানে দুর্রার নাম লেখা ছিল। পুলিশ অফিসার দুর্রা এটা দেখার পরে ভয়ে কাঁপতে থাকে। এদিকে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর ঝান্ডেকে বলে এই লাশটা থেকেও একই রকমভাবে কিডনি বের করে নেওয়া হয়েছে। ঝান্ডে বুঝতে পারে এটাও একই খুনির কাজ। ডিএসপি দুরাকে জিজ্ঞেস করে, কাগজের ভেতরে তোমার নাম লেখা কেন, কি করেছো, ওদের সাথে কোনোভাবে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেছিলে কিনা? দুরা বলে সেটা তো মনে নেই। তখনও তাদের দেখে বোঝাই যাচ্ছিল যে তারা দুইজনই কিছু লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে কেউ প্রকাশ করছে না। ঝান্ডেকে দেখা যায় পিটারের বাসায় আসতে। মিলি তাকে দেখে খুশি হয়ে যায় আর পিটার অবাক হয়ে যায়। ঝান্ডে পিটারকে বলে, বাইরে আমার সাথে দেখা করো, কিছু কথা আছে যেটা এখানে বলা ঠিক হবে না, কারণ সুনীলের নাম্বারটাও লাক্সমানের ফোন নাম্বার থেকে পাওয়া গেছে। ঝান্ডে সেখান থেকে চলে যায়। তখনই কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে ঝান্ডে অনেকটাই যুবক ছিল। পিটার আর ঝান্ডে এক অপরের বন্ধু ছিল। সেখানে তারা রাতের বেলায় দেখা করে আর ঝান্ডে তখন মদ খেয়েছিল। সেখানে পিটার ঝান্ডেকে জিজ্ঞেস করে, তোমার বাবা যে ছেলেটিকে ধরেছিল হিট অ্যান্ড রান কেসে, সেটার কি খবর? ঝান্ডে মদের নেশায় বলে দেয় তার বাবা একজন এমএলএ, সে আমার বাবাকে কিনে নিয়েছে, 10 লাখ টাকা দিয়েছে, আর আমার বাবা ছেলেটিকে ছেড়ে দিয়েছে। ঝান্ডে এটা নেশার ঘরেই বলেছিল, কিন্তু পিটার যেহেতু একজন জার্নালিস্ট ছিল, এই খবরটা সে আর চেপে রাখতে পারেনি। পরের দিনই নিউজে ফলো করে ছাপিয়ে দেয় সে। থানায় আসার পরে ঝান্ডে সুনীলের একটি ছবি দেখে বলে, এই ছেলেটার ব্যাপারে খোঁজ নাও। ফেরদৌস তখন তাকে বলে, লাক্সমান এবং দীনেশ দুইজনের নাম্বার কল লিস্টেই একটা নাম্বার কমন, সেটা হচ্ছে ইউনিট নামের একটি ছেলের। এই ছেলেটাকে খুঁজে বের করা দরকার। এদিকে দুর্রা একটি ভাড়া বাসায় আলাদাভাবে একা থাকতে চলে আসে। সে ভয় পাচ্ছিল। সে বলে এসব কাজ পাপ্পু করছে। তখনই বিনয় বলে, পাপ্পু মারা গেছে, তুমি যেটা ভাবছো সেটা ভুল। ওর ভূত এসে কি আমাদের মারবে, তুমি এত ভয় পেও না, কিচ্ছু হবে না। পরে ইউনিট নামের সেই ছেলেটিকে দেখানো হয়, যে পরের দিনই থানায় চলে আসে। সে অনেকটা ভয় পেয়েছিল। ইউনিট সেখানে বলে, লাক্সমান এবং দীনেশকে কেন খুন করেছে, তার সাথে আমার কি সম্পর্ক, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আমার শুধু ভয় করছে, কারণ যে দুইজনকে খুন করা হয়েছে তারা সমকামী, আর ইউনিটও একজন সমকামী। এদিকে পিটারকে দেখা যায় থানায় এসে ঝান্ডের সাথে দেখা করে। ঝান্ডে তাকে জিজ্ঞেস করে সুনীল কোথায়, আর সুনীলের সাথে সেই দীনেশ বা লাক্সমানের কি সম্পর্ক। পিটার বলে এইসবে সে কিচ্ছু জানে না, আর সুনীল একটা কলেজ ট্রিপে গেছে। এখানে ঝান্ডে আসলে সুনীলকে সন্দেহ করছিল, আর যেহেতু পিটারের সাথে তার একটা আগের শত্রুতা ছিল, এই জন্য পিটার ভাবতে থাকে ঝান্ডে এই সব কিছু ইচ্ছে করেই করছে। এদিকে পরের দিনই দেখা যায় পিটারকে লাক্সমানের বাড়িতে যেয়ে খোঁজ নিতে। সেখানে সে বলে যে লাক্সমান তার ফ্যাক্টরিতেই কাজ করত, মিথ্যে পরিচয় দেয়। পিটার যে লাক্সমানের ঘরটা ভালো করে সার্চ করে। পিটার আসলে পুলিশের হাত থেকে সুনীলকে বাঁচানোর চেষ্টা করছিল। সে জানে তার ছেলে খুনি নয়, কিন্তু কোনোভাবে যদি ফেঁসে যায় তাহলে তার ছেলের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। সবথেকে বড় কথা, সে জানতে চাইছিল যে সুনীল একজন সমকামী কিনা। সে ভালো করে সার্চ করার পরে দেখতে পায় সেখানে কিছু কাগজপত্র রয়েছে যেগুলো তার দরকার হতে পারে। লাক্সমানের ঘর থেকে কাগজপত্রগুলো সে নিয়ে নেয়। এই কাগজে দেশাই নামের একজন লোকের ব্যাপারে সে জানতে পারে। পিটারে কিছুটা সন্দেহ হয়। সে সেই সোসাইটিতে আসে। সেখানে পিটার খোঁজ নিয়ে জানতে পারে মিস্টার দেশাই আগেই মারা গেছে, সে সুইসাইড করেছিল। তাই তার স্ত্রীর সাথে পিটার কথা বলতে থাকে। সে তার পরিচয় গোপন করে। সে বলে সে একটি ওমেন ম্যাগাজিন থেকে এসেছে, যেটা লন্ডনের হয়ে কাজ করে। মিস্টার দেশাই মারা যাওয়ার পরে মিসেস দেশাই যেভাবে রিকভার করেছে, যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তার ম্যাগাজিন তার ইন্টারভিউ নিতে চায়। এছাড়া তার ফটোশ্যুটও করা হবে। এইটা শুনে মিসেস দেশাই রাজি হয়ে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউর শুরুতেই পিটার বলে আপনার হাজব্যান্ড সুরজ দেশাই কিভাবে মারা গেছে, তার কি পছন্দ ছিল অপছন্দ ছিল, সবকিছু একটু জানা দরকার। ম্যাগাজিনের লেখাতে আপনার জন্য সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য আপনার হাজব্যান্ডের ব্যাপারে জানা দরকার। সেখানে মিসেস দেশাই বলতে থাকে। ঠিক তখনই টিভিতে একটি ছেলের ছবি দেখতে পায়। সেটাও ছিল মাহিম স্টেশনের মার্ডার রিলেটেড। ছেলেটিকে দেখেই মিসেস দেশাই অবাক হয়ে যায়। সে একটু ভয় পেয়ে যায়। পিটার একটু খেয়াল করে। সে জিজ্ঞেস করে আপনি কি একে চেনেন কিনা। মিসেস দেশাই না করে দেয়।
এইসব প্রশ্ন জিজ্ঞেস করাতে মিসেস দেশাই সেখানে কিছু অস্বস্তির মধ্যে পড়ে যায়। পিটার বুঝতে পারে। পিটার বলে, আপনার যখন ভালো লাগবে আর আপনি যদি ইন্টারভিউটা দিতে চান তাহলে আমাকে এই নাম্বারে কল করবেন। পিটার সেখান থেকে চলে আসে। এরপরেই পিটার সেই ফরেন্সিক ডক্টরের কাছে চলে আসে। মাহিম স্টেশনের মার্ডার ব্যাপারে কথা বলতে শুরু করে। তখনই সেই ডক্টর বলে, তুমি কি আবারও জয়েন করেছো জার্নালিস্টে? আর ঝান্ডে কি জানে যে তুমি এই ব্যাপারটা নিয়ে কাজ করছো? সেখানে পিটার কথাটা একটু ঘুরিয়ে ফেলে। রাতে বাড়ি ফেরার সময় ট্রামে বসেই আবারও পিটার কল্পনা করতে থাকে। পরের দিন ঝান্ডের বাবার নামে সেই নিউজটা পাবলিশ করার পরপরই সব দিক থেকে চাপ আসতে থাকে ঝান্ডের বাবাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য। আর সেটাই করা হয়। অপমানের সহিত তার বাবাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর এতে ঝান্ডেও অনেক অপমানিত হয়। সেই থেকে ঝান্ডে আর পিটারের মধ্যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে রাতের বেলা ঝান্ডের ঘুম ভেঙে যায় আবারও তার বাবার চিৎকার চেঁচামেচিতে। আসলে তার বাবা আর তার ছেলে একই বেডে ঘুমাতো, কিন্তু ছেলেটার গরম লাগার জন্য সে ফ্যান ছাড়ে আর ঝান্ডের বাবার ঠান্ডা লাগে, এই জন্য সে ফ্যান বন্ধ করে দেয়। আর এটা নিয়েই দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ঝান্ডেও প্রচণ্ড রেগে যায়। সে বলে, তুমি মারা যাও আর আমাকে মুক্তি দাও, না হলে আমাকে মেরে ফেলো। এই কথাগুলো শুনে ঝান্ডের বাবা অনেক দুঃখ পায়। ঝান্ডে তাকে বলে, তুমি তো সারাদিন এখানেই বসে থাকো, আমাকে ডিউটি করতে হয়, আমাকে একটু শান্তি করে ঘুমাতে দাও। পরের দিনে দেখা যায় ঝান্ডে এবং ফেরদৌসকে একটি হসপিটালে যেতে। ফেরদৌস জিজ্ঞেস করে, সেখানে আমরা কেন যাচ্ছি? ঝান্ডে বলে, কিডনি ট্রান্সপ্লান্টের সেটা একটা বড় হসপিটাল এই শহরের, আমরা সেখানেই যাচ্ছি যদি কোনো লিড পাওয়া যায়। সেখানে যাওয়ার পরে তারা কিডনি ট্রান্সপ্লান্টের লিস্টটা চায়, কিন্তু হসপিটাল থেকে সেটা দেওয়া হয় না, বলে সেটা সিকিউর। ঝান্ডে ডিএসপির কাছে চলে আসে সেই হসপিটালের সার্চ ওয়ারেন্ট নেওয়ার জন্য, কিন্তু ডিএসপিকে সেই হসপিটাল থেকে আগে জানানো হয়েছিল, যার জন্য ডিএসপি ঝান্ডেকে বলে, তুমি এই হসপিটাল থেকে দূরে থাকো, দুইটা মার্ডার কেসের সাথে এই হসপিটালের কোনো কানেকশন নেই। ঝান্ডে তাকে বোঝাতে চাইলেও সেই ডিএসপি বলে, আমার অর্ডার ফলো করো, আমি যেটা বলছি সেটাই করো। ঝান্ডে বাইরে আসে, ফেরদৌসের সাথে কথা বলতে থাকে। সে বলে, আমরা নিশ্চয়ই কিছু মিস করছি। তখনই তার মনে পড়ে দুর্রা এবং বিনয়ের কথা। সে আড়াল থেকে তাদের উপরে নজর রাখতে শুরু করে। এরপরেই ঝান্ডে এবং ফেরদৌস ফরেন্সিক ডক্টরের কাছে আসে। দিনেশকে খুন করার পরে খুনি যখন তার পকেটেই যে কার্ডটার ভেতরে দুর্রার নাম লিখে গিয়েছিল, সেই কার্ডের এক কোণার ভেতরে একটা লোগো দেখতে পায়। সেই ডক্টর বলে, এটা একটা ফ্রেঞ্চ কোম্পানি, আর সেই কোম্পানির ইন্ডিয়ায় কোনো ব্রাঞ্চ নেই। ফেরদৌস বলতে থাকে, তার মানে খুনি আপার ক্লাসের, কিন্তু তার সাথে এই লোয়ার ক্লাসের দুইজন লোকের কি শত্রুতা থাকতে পারে। এদিকে পিটার রাজেশের সাথে তার বাড়িতে এসে দেখা করে। সেখানে সে জিজ্ঞেস করে, তুমি কি লক্ষ্মণ এবং দীনেশকে চেনো কিনা? তার সাথে সুনীলের একটা সম্পর্ক রয়েছে, এখন কি ধরনের সম্পর্ক সেটা আমি জানতে পারছি না, তুমি এদেরকে চেনো কিনা, আর এদের কাজটাই কি ছিল? রাজেশ সেখানে অবাক করার মতো একটা কথা বলে। সে বলে, লক্ষ্মণ এবং দীনেশ তারা দুজনেই প্রস্টিটিউট ছিল, সেটাও সমকামীদের। আসলে তারা যখন নিজেদের এই বিষয়টা জানতে পারে, সমাজে কোথাও তাদের ঠাঁই হয় না, যার ফলে তাদের নিজেদের চালানোর জন্য বাধ্য হয়ে এই কাজগুলো করে তারা। আর সেই কাজটা করার জন্য তারা মাহিম স্টেশনের সেই ওয়াশরুমটাকেই বেছে নিয়েছিল, কারণ ওই সময়টা ওইখানে অনেকটা গভীর নির্জন থাকে, যেখানে কেউ যাওয়া আসা করে না। রাজেশের বাড়িতেই রোহান নামের আরও একটি ছেলেকে দেখা যায়, যে রাজেশের সাথেই তার বাড়িতে থাকতো। এদিকে ঝান্ডে সেই দিন রাতে বাড়ি আসার পরে জানতে পারে তার বাবা তাদেরই সোসাইটির সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে। এটা শুনে ঝান্ডে রেগে যায়। তার বাবা বলে, আমি সারাদিন বাসায় বসে থাকি, সেখানে গেলে আমার সময়টা কাটবে, আর তোর ছেলে আলাদা একটা রুম পাবে পড়াশোনা করার জন্য, এতে ওর পড়াশোনাটাও ভালো হবে। ঝান্ডে বলে, মানুষ কি বলবে, তুমি লোক হাসাবে, দয়া করে এটা করো না। এদিকে রাতের বেলায় পিটারের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় হিমালি দেশাই, অর্থাৎ মিসেস দেশাই তাকে মিট করার জন্য মেসেজ করেছে। পরের দিনই পিটার হিমালির সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে সুরজ কিভাবে এবং কেন সুইসাইড করেছিল। হিমালি বলে, সুরজের মা ছিল না, সে আমার মাকে নিজের মায়ের মতোই দেখত, কিন্তু আমার মা মারা যাওয়াতে সে একেবারে ডিপ্রেশনে চলে যায়। এরপরে অনেক ডিপ্রেশন থেকে বের করে আনার চেষ্টা করেছি আমি তাকে, কিন্তু কাজ হয়নি। এরপরে হঠাৎ করে একদিন একটা সুইসাইড নোট লিখে ব্যালকনি থেকে লাফ দিয়ে সুইসাইড করে। বাসায় আসার পরে পিটার তার ছেলে সুনীলের ঘরটা ভালো করে সার্চ করে। সেখানে সে একটি ছবি দেখতে পায় সুনীলের সাথে সেই ছেলেটির, যাকে থানায় পিটার দেখেছিল। ছেলেটির নাম ছিল বিনীত। বিনীতকে খুঁজতে সে রাতের বেলা বের হয়। একটা সময় বিনীতকে খুঁজে পেয়ে যায় পিটার। জিজ্ঞেস করে, তুমি সুনীলকে কি করে চেনো? বিনীত বলে, আমি সুনীলকে চিনি না। পিটার জিজ্ঞেস করে,
প্রক্সিকে তো চেনো, অর্থাৎ লাক্সমানকে। ওকে কে খুন করেছে? এটা শুনে বিনীত একটু ভয় পেয়ে যায়। তখনই পুলিশ চলে আসে। পুলিশ এখানে আসলে রাতের বেলা রেড করছিল। তখনই পিটার এবং বিনীত দুজনকেই থানায় ধরে নিয়ে যায়। পিটার বারবার বলে সে একজন জার্নালিস্ট আর ঝান্ডে তার বন্ধু, কিন্তু পুলিশরা তার কোনো কথা শোনে না। এদিকে রাতে ঝান্ডে বাড়িতে আসার পরে দেখতে পায় তার বাবা সত্যি সিকিউরিটি গার্ডের চাকরিটা করছে। সে তার বাবাকে বলে তুমি এটা করতে পারো না, লোকজন আমাকে দেখে হাসবে। তার বাবা বলে পুলিশের চাকরিটা আমি ইমানদারির সাথে করতে পারিনি, কিন্তু এই চাকরিটা আমি খুব ভালোভাবে করব। আর বাসায় বসে থাকতে থাকতে শরীরে জং পড়ে গিয়েছিল, কাজটা করতে আমার ভালোই লাগছে, তুমি টেনশন করো না। এদিকে থানায় আসার পরে দেখা যায় পিটারকে পুলিশ কিছু না বললেও বিনীতকে প্রচণ্ড টর্চার করে এবং সেখানেই ফেলে রেখে যায়। পিটার তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, আর সাথে লাক্সমান এবং দিনেশের কি হয়েছিল আমাকে সব খুলে বলো, শুরু থেকে খুলে বলো, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তখনই বিনীত বলে আমরা ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ছিলাম, বন্ধু ছিলাম। আমাদের কারো অবস্থায় তেমন ভালো ছিল না। সেখানে একজন মাস্টারমশাই ছিল যে আমাদের পড়াশোনা করাতো। আমরা সেখানে যেয়ে একসাথে পড়াশোনা করতাম, খাওয়া দাওয়া করতাম, গোসল করতাম। আর সেখান থেকে এই ঘটনাগুলোর সূত্রপাত হয়। রাতের বেলা পিটারের ফোনটা ধরতে পারেনি ঝান্ডে, তাই সকালবেলায় ফোনটা পেয়ে সেই থানায় চলে আসে। পিটার এবং বিনীতকে ছাড়িয়ে নিয়ে যায়, কারণ পিটার বিনীতের কথা ঝান্ডেকে বলেছিল। পিটার থানা থেকে বের হয়ে সেই দিন বিকেলেই সেই চন্দ্রকার স্যার অর্থাৎ সেই মাস্টারমশাইয়ের সাথে দেখা করতে আসে এবং সে বলে সে তার পুরনো একজন ছাত্র, কারণ সেই মাস্টারমশাই বৃদ্ধ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই তার সব ছাত্রের কথা তার মনে ছিল না। সেই সুযোগটাই নেয় পিটার। এদিকে সুনীলকে দেখা যায় কলেজ ট্রিপ থেকে বাড়ি ফিরে আসে। তার মা অনেক টেনশনে ছিল। সে সুনীলকে একটা চড় মেরে বসে। পিটার বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করে লাক্সমান নামের আপনার তো একজন স্টুডেন্ট ছিল, লাক্সমান, দিনেশ, বিনীত, এদের কথা কি মনে আছে? তখনই সেই বাসার কাজের লোকটা অবাক হয়ে তাকায়, অর্থাৎ নিশ্চয়ই এই ব্যাপারে সে কিছু জানতো। তখনই সেই ছেলেটি বলে আমাদের বিনয় স্যারও লাক্সমানের খুব ভালো বন্ধু, আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। অর্থাৎ এই চন্দ্রকার হচ্ছে পুলিশ অফিসার বিনয়ের চাচা। সেখানে বিনয় পিটারকে দেখে একটু রেগে যায়, আর যেহেতু সে লাক্সমানের ব্যাপারে কথা বলছিল তাই বিনয় আরও রেগে যায়। বৃদ্ধ লোকটি বিনয়কে সেখান থেকে কোনোভাবে চলে যেতে বলে। এরপরে বৃদ্ধ লোকটি পিটারকে বলে আমি জানি তুমি আমার স্টুডেন্ট নয়, তুমি কেন এসেছো সেটা বলো। এদিকে পিটার যখন জানতে পারে সুনীল বাসায় এসেছে, সে সুনীলকে নিয়ে সাথে সাথে থানায় চলে আসে, কারণ সুনীল এই কেসটাতে ফেসে যাচ্ছিল। সুনীল এতদিন কোথায় ছিল, তার সাথে লাক্সমান, দিনেশ এবং বিনীতের সম্পর্কটা কি, সবকিছু সেখানে ঝান্ডাকে খুলে বলে। সুনীল আসলে কলেজ থেকে একটা প্রজেক্ট তৈরি করছিল সমকামীদের ওপরে, এই জন্যই সে লাক্সমান, বিনীত এবং দিনেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, যাতে তাদের সব ধরনের কথা সে জানতে পারে এবং তার থিসিস বা রিপোর্টে লিখতে পারে। এরপরেই দেখা যায় হুডি পরা সেই ছেলেটি মাথার মধ্যে একটি হেলমেট পরে দুর্রার ছেলেকে একটি প্যাকেট দিয়ে যায়। সেটা ছিল একটা ইন্স্যুরেন্সের প্যাকেট। আসলে দুর্রার ছেলের টাইপ 1 ডায়াবেটিক ছিল, তাই তাকে ইন্স্যুরেন্স দিতে হতো, কিন্তু তাকে ইন্স্যুরেন্স দেওয়ার জন্য যে ম্যাডাম আসতো সে আজকে আসেনি, এই জন্য দুর্রাই তাকে সেই ইন্স্যুরেন্সটা দিয়ে দেয়। এদিকে সুনীলের সব প্রমাণ দেখানোর পরে অবশেষে পিটার এবং ঝান্ডের মধ্যে সব সমস্যা মোটামুটি শেষ হয়ে যায়। তারা রাতে একসাথে ড্রিঙ্কস করে, আড্ডা দেয়। অনেকদিন পরে তারা একসাথে মন খুলে কথা বলে। তখনই ঝান্ডের কাছে ফোন আসে। তাড়াতাড়ি পিটারকে নিয়ে একটি বাড়িতে চলে আসে। বাড়িটি ছিল দুর্রার ছেলে মারা গেছে। দুর্রা শোকে একেবারে কাতর হয়ে গেছে, পাগলের মতো প্রলাপ বকছে। পিটার সেই ছেলেটার কাছে যায় এবং দেখতে পায় সেই ছেলেটার পকেটে আরও একটি চিরকুট ছিল, যেখানে বিনয় পাগমাতের নাম লেখা ছিল। পিটার এটা দুর্রা এবং ঝান্ডেকে জানায় যে তার ছেলের পকেট থেকে এই চিরকুটটা পাওয়া গেছে, অর্থাৎ এই কাজটাও সেই সিরিয়াল কিলারেরই। বিনয়কে ফোন করে ফেরদৌস এবং বলে দুর্রার ছেলের পকেট থেকে আপনার নাম চিরকুট পাওয়া গেছে, আপনি সাবধানে থাকবেন। কিন্তু সে একটি প্রস্টিটিউট মেয়ের সাথে সময় কাটাচ্ছিল, এই জন্য এইসব কিছুই কেয়ার করে না। কিন্তু হঠাৎ করেই সেখানে দুর্রা চলে আসে, আর সেখানে দুর্রা তার সার্ভিস রিভলভারটা নিয়ে আসে। বলে আমরা এই কাজটা শুরু করেছিলাম, সেই লোকটা আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু আমার ছেলেকে মারলো কেন? এরপরে তোকে খুন করবে আমি জানি, কিন্তু তুই ভয় পাস না, তোর জন্য আমি আছি। এটা বলে দুর্রাই সেখানে বিনয়কে খুন করে ফেলে। দুর্রা রক্তমাখা অবস্থায় গানটা নিয়ে থানায় চলে আসে সারেন্ডার করার জন্য। ঝান্ডে এবং বাকি পুলিশরা তাকে দেখে অবাক হয়ে যায়। ঝান্ডে তার সাথে বসেই কথা বলতে শুরু করে।
দুররা বলতে থাকে, খুনটা আমি করিনি, আমাকে পাপ্পু বলেছে খুন করার জন্য। পাপ্পুকে আমরা অনেক টর্চার করেছি, কিন্তু পাপ্পুই মারা যাওয়ার পরে আমাদের খুন করছে। আর এই জন্যই পাপ্পু আমাকে বলেছিল বিনয়কে খুন করার জন্য। পাপ্পুর হয়ে কাজটা আমিই করে দিয়েছি। সেখানে দুররা বলে, আমি আর বিনয় অনেক টাকা কামিয়েছি। লক্ষ্মণ আমাদের খবর দিত, আমরা সময় মতো সেখানে পৌঁছে যেতাম। কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 20,000 এভাবে টাকা নিতাম। এরপরে একদিন পাপ্পু সেখানে চলে আসলো। পাপ্পুর আমরা একটা মোবাইল পাই, সেখানে তার সব নাম্বারগুলো পাই, যেগুলো দিয়ে বিনয় তাকে ব্ল্যাকমেল করত। বলতো 50,000 টাকা না দিলে তোমার স্ত্রীকে বলে দেব, 1,00,000 টাকা না দিলে তোমার বসকে বলে দেব। এভাবে পাপ্পু আমাদের টাকা দিতে থাকতো। একটা সময় 2 লাখ 3 লাখ টাকা দিতে দিতে না পেরে মারা যায় সে। দুররা বলে, আমি জানি পাপ্পুর আত্মাই খুন করেছে। পাপ্পু আমাকে মারতে পারতো, আমার ছেলেটাকে কেন মারলো? আমি বিনয়কে ওর শাস্তি দিয়েছি, এখন আমারটা প্রাপ্য রয়েছে। এটা বলেই দুররা নিজেই সুইসাইড করে বসে সেখানে গান দিয়ে। ডিএসপি ঝান্ডে এবং বাকি পুলিশদের প্রচণ্ড বকাঝকা করে। সে বলে, একজন পুলিশ অফিসার থানায় এসে সুইসাইড করেছে, তারপরেও অন্য একজন পুলিশ অফিসারকে খুন করে আসার পরে তোমরা কি করেছো? তোমরা তাকে থামালে না কেন? তোমরা কি প্রোটোকল জানো না কিভাবে কি করতে হয়? ওপর থেকে এই কেসটা নিয়ে প্রচুর প্রেশার আসছে, 2 দিনের মধ্যে কেসটা সমাধান করো। এদিকে পিটার তার ছেলে সুনীলের সাথে কথা বলতে থাকে। সে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করে যে সুনীল আসলে সমকামী কিনা, কিন্তু সুনীল সেই ধরনের প্রশ্নের কোনো উত্তরই দেয় না। ঝান্ডে আর ফেরদৌসকে দেখা যায় দুররার ছেলের কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। ফেরদৌস জানতে পারে ছেলেটিকে ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রতিদিন একজন ম্যাডাম আসতো, রোজা ম্যাডাম। সেই রোজা ম্যাডামের সাথে দেখা করতে যায় ফেরদৌস। গত 4 মাস ধরে আমি ওকে ইঞ্জেকশন দেই, একদিনও মিস করিনি। গতকালকে হসপিটালে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেতেই হতো। শুধুমাত্র কালকেই ছুটি নিয়েছিলাম, আর কালকেই এমন একটা ঘটনা ঘটলো। ফেরদৌস জিজ্ঞেস করে যে ইঞ্জেকশনটা দেওয়া হতো সেটা কি আপনি নিয়ে আসতেন? মহিলাটি বলে সেটা হেলথ ওয়াইজ কেমিস্ট থেকে প্রত্যেক সপ্তাহে ডেলিভারি করে দেওয়া হতো, কারণ দুররা স্যারেরও একই সমস্যা ছিল, সেও ইন্স্যুরেন্স নিত। এদিকে ঝান্ডে আর পিটার চলে আসে বিনয়ের বাসায়। সেখানে ঝান্ডে বলে খুনির টার্গেট হয়তোবা পূরণ হয়ে গেছে, কিন্তু পিটার বলে হয়তোবা এখনো নয়। কারণটা হচ্ছে দুররার ছেলের পকেট থেকে বিনয়ের নামের চিরকুট পাওয়া গেছে, অর্থাৎ খুনির পরবর্তী টার্গেট বিনয় ছিল। এরপরে বিনয়কে খুন করার পরেই খুনি হয়তোবা পরের নাম লিখে দিত, কিন্তু সেটা তো আর সে করার সুযোগ পায়নি, যার ফলে খুনির পরবর্তী টার্গেটকে সেটাও এখন আমরা জানি না। ফেরদৌস এরপরে ঝান্ডেকে বলে খুনির টার্গেট ছিল হয়তোবা দুররা সারি, কারণ তারও টাইপ 1 ডায়াবেটিক ছিল। দুররা এবং তার ছেলের দুইজনের ইন্স্যুরেন্সই একই দোকান থেকে আসতো এবং তারা একই ইন্স্যুরেন্স নিত, যার ফলে খুনি হয়তোবা ইন্স্যুরেন্সটা দুররার নামে পাঠিয়েছিল, কিন্তু ভুলবশতঃ সেটা তার ছেলে নিয়ে নিয়েছে, যার ফলে বাচ্চাটি মারা গেছে। ফেরদৌস দেখতে পায় একটি মহিলা ওপর থেকে জানলা দিয়ে উঁকি মেরে দেখছে। তার সন্দেহ হয়, কারণ এই ধরনের মহিলারা অন্যের বাসায় কি হয় সেটা সবসময় জানলা দিয়ে নজর রাখতে পছন্দ করে। ফেরদৌস তার সাথে যে কথা বলে, সে বলে সেই দিন একজন ডেলিভারি ম্যান এসেছিল হুডি পরা। ফরেন্সিক ডক্টর বলে যে দুটো চিরকুট পেয়েছি এবং দুটোর হাতের লেখা আর কাগজ একই, অর্থাৎ খুনিও একই। ফেরদৌস সেই ফার্মেসিতে যাওয়ার পরে জিজ্ঞেস করে যে শেষবারের মতো কবে দুররার বাড়িতে সেই ইন্স্যুরেন্সগুলো ডেলিভারি করা হয়েছিল। সেই লোকটা দেখে বলে সেটা 1 সপ্তাহ আগে, অর্থাৎ গতকালকে যে ছেলেটি ডেলিভারি করেছিল সেটা এই দোকান থেকে যায়নি। পিটার সেখানে ঝান্ডকে বলে সুরজ দেশাই যে সুইসাইড করেছে আর এই পাপ্পু একই। ঝান্ডে বলে কিভাবে বুঝলে? মুম্বাইয়ে প্রতিদিন অনেক মানুষ সুইসাইড করে, পাপ্পুর সাথে সুরজের সম্পর্কটা কি? সুরজের এই পেপার কাটিংটা অর্থাৎ সুইসাইডের পেপার কাটিংটা লক্ষ্মণ কেন যত্ন করে তার ঘরের ভিতরে রেখে দেবে? নিশ্চয়ই তো কোনো কানেকশন রয়েছে। পিটার বলে আমার সন্দেহের আরেকটা কারণ হচ্ছে হিমালি তার হাজব্যান্ড সুরজের সুইসাইডের যে বর্ণনাটা দিয়েছে সেটা 2 রকম, আমাকে যেটা বলেছে সেটা একরকম, আর ইন্টারভিউতে অর্থাৎ পেপার কাটিংয়ে যেটা লেখা ছিল সেটা অন্যরকম। এছাড়া সেদিন আমি যখন হেমালির বাসায় গিয়েছিলাম, টিভিতে যখন ও লক্ষ্মণের ছবিটা দেখেছিল ওর চোখটা বড় বড় হয়ে গিয়েছিল, নিশ্চয়ই ও লক্ষ্মণকে চিনত। ফেরদৌস আশেপাশের কেমিস্ট্রি থেকে জিজ্ঞেস করা হয় যে একই ধরনের ইন্স্যুরেন্স কালকে সেল করা হয়েছিল কিনা। অবশেষে একটা দোকানে বলা হয় যে হ্যাঁ, কালকে ডাবল ডোজ তারা সেল করেছিল এটার। ফেরদৌস সেই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পায় লাল হেলমেট পরা এবং রেইনকোট পরা একটি ছেলে এসে তাদের কাছ থেকে সেই ডোজটি নিয়ে গিয়েছিল, যেমনটা দুররার পাশের বাসার সেই মহিলা বলেছিল। এদিকে ঝান্ডে আসলে আগে থেকে বলে রেখেছিল যে সুনীলের বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজটা চেক করার জন্য, যখন সুনীল কলেজ ট্রিপে ছিল। ফেরদৌস সেটা করেছিল, কিন্তু সেখানে তারা সুনীলকে না পেলেও পিটারকে পেয়েছে। লক্ষ্মণ যে সময় মারা গিয়েছে
সেই সময়ের কিছুটা আগেই পিটারকে তার বাড়ি থেকে লুকিয়ে বের হতে দেখা যায় এবং লাক্সমান মারা যাওয়ার কিছুক্ষণ পরে পিটারও তার বাড়িতে লুকিয়ে আবার ফিরে আসে। ঝান্ডের পিটারের উপরে সন্দেহ হতে থাকে, কারণ আজকেই পিটার সেই কেসটা সুরজ দেশাইয়ের দিকে ঘোরাতে চেয়েছিল। এরপরেই ফরেন্সিক ডিপার্টমেন্টে কল করে এবং সেই ডক্টরের সাথে কথা বলে ঝান্ডে। জানতে পারে পিটার তার কাছে আগেও এই কেসটা নিয়ে কথা বলতে এসেছিল, কিন্তু ডক্টর তাকে কোনো ইনফরমেশন দেয়নি। ঝান্ডের সাথে সাথে পিটারের বাসায় চলে আসে এবং বলে, তুমি একটা বাচ্চাকে কিভাবে খুন করতে পারলে? বুঝলাম তারা সমকামী ছিল, তুমি তাদের পছন্দ করো না, কিন্তু একটা বাচ্চা কি দোষ করেছিল? তুমি আমাকে বোকা বানিয়েছো। পিটার বলে, তুমি কি মদ খেয়ে এসেছো? তখনই পিটার বলতে বাধ্য হয় সেই দিন সে ইনসুলিন আনতে কেমিস্ট্রিতে যায়নি। সেই দিন তার এক্স গার্লফ্রেন্ড তাকে ফোন করেছিল, তার কিছু টাকার দরকার ছিল, আর সেই জন্যই সে তার সাথে কথা বলার জন্য বাইরে গিয়েছিল। এই জন্যই পিটার তার স্ত্রীকে মিথ্যে বলেছিল। আর তখনই ঝান্ডেকে কল করে ফেরদৌস, বলে সেকেন্ড আর থার্ড মার্ডারের সময় সে বাসায় ছিল, সিসিটিভি ফুটেজে তাকে পাওয়া যায়নি। ঝান্ডে তার ভুলটা বুঝতে পারে, সে তার বন্ধু পিটারকে সরি বলে সেখান থেকে চলে আসে। সেই দিন রাতে পিটার তার ছেলে সুনীলের সাথে কথা বলে। এইবার সে খোলামেলাভাবেই বলে যে তুমি কি সমকামী কিনা, আর তোমার সাথে বিনীত, লাক্সমান বা দীনেশের কোনো সম্পর্ক ছিল কিনা। সুনীল বলে, না, তারা শুধুমাত্র আমার প্রজেক্টের একটা অংশ, কিন্তু সত্যি বলতে প্রজেক্টটা করতে গিয়ে আমি তাদের বন্ধু হয়ে গেছি। তারা আমার বন্ধুর মতো। দুজন মারা গেছে, এখন শুধু বিনীত রয়েছে। বিনীতের সাথে আমার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এটা জানতে পেরে পিটারের অনেকটা ভালো লাগে, সে হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে রাজেশ এবং রোহানকে একসাথে বসে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। রাজেশ রোহানকে জিজ্ঞেস করে এই ব্যাপারটা আর কেউ জানে কিনা। রোহান বলে, না, শুধুমাত্র আমি জানি। রাজেশ বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার সাথে তুমিও মারা যাবে। এদিকে বিনীতকে রেডি হয়ে পিটারের বাসায় যেতে দেখা যায়। সুনীল আসলে তাকে দাওয়াত দিয়েছে, পিটার তার সাথে কথা বলতে চায় খোলামেলাভাবে, এই জন্য। সেখানেই বিনীত যখন রেডি হচ্ছিল তখনই দেখা যায় তার আলমারির ভেতরে একটা চাকুর, একই রকম চাকু যে ধরনের চাকু দিয়ে লাক্সমান এবং দীনেশকে খুন করা হয়েছে। পিটার আর ঝান্ডে বিনয়ের সেই কাকার সাথে দেখা করে এবং তার বাড়ির সেই কাজের লোকের সাথেও দেখা করে। সেখানে তারা জানতে পারে বিনয় আসলে এই ছেলেগুলোর ব্যাপারে সবকিছুই জানতো। ঝান্ডে ভাবে হয়তোবা এই জন্যই বিনয় লাক্সমানের সাথে প্ল্যানটা করেছিল, এবং এই ধরনের ছেলেরা যখনই মাহিম রেলওয়ে স্টেশনে ওই কাজগুলো করতে যেত তখনই পুলিশ সেখানে চলে যেত, অর্থাৎ দুর্রা এবং বিনয় তাদেরকে ব্ল্যাকমেল করত এবং তাদের কাছ থেকে টাকা খেত। এমনই একজন লোক ছিল পাপ্পু, যে ওই ধরনের কাজ করতে যেই পুলিশের হাতে ধরা পড়ে। এরপরেই বিনয় এবং দুর্রা তাকে একের পর এক ব্ল্যাকমেল করতে থাকে। এটা শোনার পরে আবারও ঝান্ডে এবং পিটার চলে যায় বিনয়ের বাসায়, ভালো করে আবারও সার্চ করে। অবশেষে পিটার সেখানে অনেকগুলো মেমোরি কার্ড খুঁজে পায়। ঝান্ডে সেই মেমোরি কার্ডগুলোর মধ্যে একটা মেমোরি কার্ডের ভেতরে পাপ্পু লেখা দেখতে পায়। তাড়াতাড়ি তারা সেটা প্লে করে। ঝান্ডে তাড়াতাড়ি ফেরদৌসকে ফোন করে এবং বলে বিনয়ের বাসায় ফরেন্সিক টিম পাঠিয়ে দেওয়ার জন্য। তখনই ফেরদৌস তাকে বলে পাপ্পু নামের যে নামটা দুর্রার মোবাইলে সেভ করা ছিল সেই নাম্বারটা কোনো হিমালি দেশাইয়ের। পিটার ভাবছে সে যেটা ভাবছে হয়তোবা সেটাই ঠিক, এই জন্যই সে হিমালিকে ফোন করে, বলে আজকে আমি আপনার বাসায় আসতে পারি সেই ম্যাগাজিনের ফটোশ্যুট করার জন্য। পিটার ঝান্ডেকে নিয়ে হিমালির বাসায় আসে, কিন্তু ঝান্ডেকে বলে বাইরে দাঁড়িয়ে থাকতে, যখন সে বলবে তখন যেন পুলিশ ফোর্স নিয়ে সে চলে আসে। পিটার সেখানে চলে যায়, হিমালির সাথে কথা বলতে বলতে ফটোশ্যুট করে। সে বলে আপনি তো ফ্রান্স যেতে পারেন। এটা শুনে হিমালি অনেক খুশি হয়ে যায়, বলে আমারও ইচ্ছে ছিল বাইরে ঘুরবো, অনেক শপিং করব, কিন্তু ছোটবেলা থেকেই জবে যেতে হয়েছে। আমার হাজব্যান্ড তো হাজব্যান্ডই ছিল, আমার কোনো ইচ্ছেই পূরণ করতো না, এমনকি আমি আমার মায়ের অপারেশনের জন্য টাকাও জমাতে পারিনি। পিটার জিজ্ঞেস করে কিসের অপারেশন? হিমালি তখন বলে তার মায়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা ছিল। এটা শুনেই পিটারের মনে পড়ে যায় মাহিম স্টেশনে যতগুলো খুন হয়েছে সবগুলোরই কিডনি বের করে নেওয়া হয়েছিল। এরপরেই পিটার কথা বলতে বলতে হিমালিকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার হাজব্যান্ড সুরজ সুইসাইড কেন করলো? ডিপ্রেশনটা কি জন্য ছিল? কেউ কি ওকে ব্ল্যাকমেল করতো বা হ্যারাস করতো? এটা শুনে হিমালি বুঝে যায় যে পিটার নকল। পিটার কোনো ম্যাগাজিন থেকে আসেনি, সেখানে এসেছে তার মুখ থেকে কথা বের করার জন্য। তখনই সে ছুরিটা নিয়ে বলে আপনি এখান থেকে চলে যান। তখনই পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। থানায় আসার পরে ফেরদৌস তাকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে হিমালি বলে ও হাজবেন্ডের কোনো যোগ্যতাই রাখে না, বিয়ের 1 বছর পরেও আমাকে টাচই করেনি,
তখনই আমি বুঝতে পেরেছিলাম যৌতুক ছাড়া আমাকে কেন বিয়ে করেছে। এছাড়া শুধু এটাই না, ও ওর শখ মেটানোর জন্য সব কিছু শেষ করে দিয়েছিল। এমনকি আমি আমার মার জন্য অপারেশনের জন্য যে টাকাগুলো জমিয়েছিলাম ও সেগুলোও নষ্ট করে ফেলেছে, আর আমার মা মারা গেছে। ফেরদৌস বলে, এই জন্য তুমি তোমার হাজব্যান্ডকে খুন করে ফেলেছো, তাই তো? হিমালি বলে, আমার সেটা ইচ্ছে ছিল, যদি আমি করতে পারতাম ভালো লাগতো, কিন্তু আমি সেটাও করতে পারিনি। ফেরদৌস আর ঝান্ডে সেই হসপিটালে আসে আর হিমালির কথাগুলো ক্রস চেক করে। দেখতে পায় হ্যাঁ, হিমালি যেটা বলছে সেটাই ঠিক হয়েছে। তার মার অপারেশন এই হসপিটালেই করানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে টাকা দিতে না পারায় অপারেশনটা ক্যান্সেল করতে হয়েছিল। এদিকে পিটারকে রাতের বেলা দেখা করতে বলে রাজেশ। বলে, আমি তোমাকে একটা ঘটনা বলবো। আমার সাথে একটি ছেলের শুরুতে সম্পর্ক ছিল, আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু একটা সময় ছেলেটা পরিবারের চাপে বিয়ে করে নেয়। এরপরে আমাকে চিনতেই অস্বীকার করে। তারপরেও আমরা যে যার মতো চলছিলাম, কিন্তু বিয়ের পরে সে নিজেকে আর আগের মতো রাখতে পারতো না, এই জন্য একাকিত্ব বোধ করতো। আর এই জন্যই সে মাহিমের সেই টয়লেটগুলোতে যেত। কিন্তু একটা সময় পুলিশের কাছে সে ধরা পড়ে যায়, আর পুলিশরা তাকে একের পর এক ব্ল্যাকমেল করে চলছিল। বোঝাই যাচ্ছিল এখানে সুরজের কথা বলছিল, অর্থাৎ রাজেশ আর সুরজের মধ্যে একটা সম্পর্ক ছিল। রাজেশ বলতে থাকে তারা তাকে এতটাই ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেল সহ্য করতে না পেরে সুরজ একটা সময় সুইসাইড করে। ও সুইসাইড করেছিল, কিন্তু আমি তো ওকে কখনো ভুলতেই পারিনি, এই জন্যই আমি ওর হয়ে বদলা নিয়েছি। আমি সবাইকে খুন করেছি। পিটার তাড়াতাড়ি সাথে সাথে রাজেশকে থানায় নিয়ে যায়। পরের দিন পিটার এবং ঝান্ডে একসাথে কথা বলতে থাকে। পিটার বলে, রাজেশকে আমি চিনি, যে লোকটা একটা মশা পর্যন্ত মারতে পারে না, সে এতগুলো মানুষকে খুন করে ফেলবে। ঝান্ডে বলে, তুমি আবার ওর সাথে যে ভালো করে কথা বলো। পিটার আবারও তার সাথে যে কথা বলে, কিন্তু রাজেশ একই কথা বলে। পিটার আর ঝান্ডে বলতে থাকে, সবই বুঝলাম, কিন্তু লাক্সমানকে মারার পরে তার হাতে দিনেশের নামে লিপস্টিক দিয়ে যে নামটা লিখেছিল, সে লিপস্টিকটাও কোথায় পেল? আর দুর্রাজে ওই কেমিস্ট থেকেই সেই ইঞ্জেকশনটা কিনতো, সে সেটা কিভাবে জানলো? পিটার এটা খোঁজ খবর নেওয়ার জন্য চলে যায় রাজেশের বাড়িতে, রাতে লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে সার্চ করার জন্য। এদিকে রাজেশকে থানায় পাগলের মতো করতে দেখা যায়। ঝান্ডে এবং ফেরদৌস এসে তাকে জিজ্ঞেস করে, এমনটা কেন করছো? তখন রাজেশ বলে, আমি এতদিন মিথ্যে বলেছি, তোমাকে আজকের সত্যিটা বলছি। আমি ভেবেছিলাম আমি মারা যাব, এই জন্যই আমি মিথ্যে বলেছিলাম। আমি কাউকে খুন করিনি, কারণ আমি এখন জানতে পেরেছি যে আমি বাঁচব। এদিকে পিটার সে রাজেশের বাড়িতে আসার পরে ভালো করে সার্চ করার পরে দেখতে পায় রাজেশের সাথে সুরেশ দেশাইয়ের কোনো সম্পর্ক ছিল না, রাজেশ মিথ্যে বলেছে। এদিকে ঝান্ডে রাজেশকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে এখন তুমি মারা যাচ্ছ না? তখন রাজেশ বলতে থাকে, আপনি আমার ব্লাড টেস্ট করেছেন, আর সেখানে আমার ব্লাডে এইডস আছে কিনা সেটাও টেস্ট করেছেন, কিন্তু সেটা নেগেটিভ ছিল। কিন্তু কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম যে আমার এইডস হয়েছে, আমি মারা যাব, কিন্তু এখন জানতে পারলাম সেটা ভুল ছিল, আর তাই সত্যি কথাটা বলে দিলাম, আমি কাউকে খুন করিনি। রাজেশ বলে, আমি ভেবেছিলাম আমি তো মারা যাবই, তাই মারা যাওয়ার আগে কাউকে কোনো একটা সাহায্য করে যাই। ঝান্ডে বলে, কাকে? এদিকে তখনই সেই বাড়িতে রোহান চলে আসে। রোহান পিটারকে দেখে একটু অবাক হয়ে যায়। এদিকে রাজেশ ঝান্ডেকে বলতে থাকে, আমি ভেবেছিলাম রোহান আমাকে ভালোবাসে, কিন্তু এখন আমি জানতে পারলাম ও আসলে আমাকে ব্ল্যাকমেল করছিল। আমার এইডসের ভুল রিপোর্ট দেখিয়ে ওর খুনের বোঝাগুলো আমাকে নিতে বলছিল। এদিকে রোহান জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? পিটার বলে, রাজেশ আমাকে পাঠিয়েছিল কিছু জিনিসপত্র নেয়ার জন্য। পিটার রোহানকে জিজ্ঞেস করে, তুমি কবে জানলে যে রাজেশ এসব কিছু করেছে? রোহান বলে, আপনারা যেদিন জেনেছেন সেদিন সকালবেলায় সে আমাকে বলেছে। রাজেশ এদিকে ঝান্ডেকে বলতে থাকে, দুর্রা এবং বিনয় সুরজকে ব্ল্যাকমেল করছিল, এমনভাবে ব্ল্যাকমেল করছিল যে সে সব টাকা পয়সা দেওয়ার পরেও তাকে ব্ল্যাকমেল করা ছাড়ছিল না। অবশেষে বাধ্য হয়ে সুরজ সুইসাইড করে, আর এই সুরজ ছিল রোহানের দোলাভাই। এই জন্য রোহান হয়তো রাগের মাথায় এই কাজগুলো করছে। কিন্তু সে আমাকে যখন খুলে বলল আর আমি দেখলাম যে আমার এইস হয়েছে, তখন আমি বুঝলাম যে হয়তো মারাই তো যাব, মারা যাওয়ার আগে ওকে একটু সাহায্য করে নিই, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও আমাকে ফাঁদে ফেলছে। এদিকে ঝান্ডের সবকিছু জানার পরে পিটারকে মেসেজে বলে দেয় যে রোহানই এই সব কিছুর পেছনে রয়েছে, আর এটা রাজেশই বলেছে। এদিকে পিটার যখন রোহানকে একের পর এক প্রশ্ন করছিল এই খুনগুলো নিয়ে, এছাড়া তার সাথে রাজেশের সম্পর্ক কি, কিভাবে এই সব কিছু নিয়ে, তখনই রোহান বুঝতে পেরে গিয়েছিল পিটার তাকে সন্দেহ করছে। এই জন্য তাকে একটা ছুরি দেখিয়ে সেখানেই বসতে বলে। অন্যদিকে পিটার বারবারও ঝান্ডের ফোন না ওঠানোর কারণে সে বুঝতে পারে হয়তো পিটার কোনো বিপদ,
তাই তারা সেখানে আসতে শুরু করে। অন্যদিকে রোহান তার মোবাইলটা নিয়ে নেয়, পিটারের মোবাইল, এবং দেখতে পারে পুলিশ স্টেশন থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে যে রোহানই আসল খুনি। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে পিটারকে খুন করতে যাবে, ঠিক তখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। পুলিশকে দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পরদিনই রোহানের পরিচয় বের করে ফেলে। তারা জানতে পারে যে রোহান ছিল হিমালের ভাই। হিমালিকে আবারও থানায় ডেকে নিয়ে আসা হয়, বলে তোমার ভাই এই লোকগুলোকে খুন করেছে। এদিকে পুলিশরা হিমালির বাড়ি থেকে সার্চ করে আরও একটা জিনিস জানতে পারে, সেটা হচ্ছে হিমালি হাতের লেখা নকল করতে পারে। তখনই পুলিশের সন্দেহ হয় যে সুরজ হয়তোবা সুইসাইড করেনি, তার সুইসাইড নোটটা নকল ছিল যেটা হিমালি লিখেছে। তখনই 3 মাস আগের ঘটনা দেখানো হয়। সুরজের সাথে রোহান এবং তার ওয়াইফ হিমালি কি করেছিল। যখনই রোহান আর হিমালি তার মায়ের অপারেশনটা করতে পারে না এবং তার মা মারা যায় বিনা চিকিৎসায়, তখনই রোহান প্রচণ্ড রেগে যায়। আর যখন তারা জানতে পারে যে এই টাকাগুলো সুরজই উঠিয়ে নিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তখন রোহান আরও প্রচণ্ড রেগে যায়। তখন সুরজের উপরে সে টর্চার করতে শুরু করে। সুরজ তাদের সবকিছু খুলে বলে যে সে একজন সমকামী, এবং একদিন মাহিম স্টেশনের টয়লেটে সে পুলিশের হাতে ধরা পড়ে এবং সেই 2 জন পুলিশই তাকে বারবার ব্ল্যাকমেল করছিল, আর বাধ্য হয়ে সেই টাকাগুলো দিতে বাধ্য হয়েছে। রোহান তাদের বলে কে কে তোমাকে ব্ল্যাকমেল করেছে আর এই ঘটনায় কে কে জড়িত ছিল সবার নাম তুমি লিখবে। সুরজ তখন সবার নামই লিখেছিল, কারণ সুরজও জানতে পেরেছিল যে সেই মাহিম টয়লেটে লাক্সমান তাকে কিভাবে ফাঁসিয়েছিল, এবং পুলিশ যে সেখানে এসেছিল সেগুলো পুলিশ আর লাক্সমানের আর দিনেশের একটা প্ল্যান ছিল। এরপরে রোহান সুরজকে বেধড়ক পেটাতে থাকে। একটা সময় সে ব্যালকনি থেকে জোর করে সুরজকে ফেলে দেয়। অতঃপর হিমালি সুরজের হয়ে একটা সুইসাইড নোট লেখে। এদিকে পুলিশ সারা শহরে খুঁজে বেড়াচ্ছিল রোহানকে ধরার জন্য। রোহান বাস স্ট্যান্ডে ছিল, সেখানে তাদের পুলিশদের ফাঁকি দিচ্ছিল। পুলিশরা তার মোবাইলটা ট্রেস করছিল। রোহান যখন এটা বুঝতে পারে, সে একজন বৃদ্ধ মহিলার ব্যাগের ভেতরে তার মোবাইলটা ঢুকিয়ে দেয়। অন্যদিকে রোহান যে রেনকোট এবং ক্যাপ পরেছিল সেটা সে অন্যজনকে পরিয়ে দেয়। আসলে সেখানে বৃষ্টি হচ্ছিল, যার ফলে রোহান রেনকোট রাখার জন্যই অন্য কেউ সেটা পরে ফেলে সুযোগ বুঝে। পুলিশ তাকে ধরতে যায়, আর এই সুযোগে রোহান পালিয়ে যায়। অন্যদিকে সেই বাসটাকে পুলিশ থামায়, যে বাসের ভেতরে সেই বৃদ্ধ মহিলা যাচ্ছিল। পুলিশ রোহানের মোবাইল ট্রেস করে সেই বাসটাকে থামায়, কিন্তু দেখতে পায় সেই মোবাইলটা একজন বৃদ্ধ মহিলার কাছে। বৃদ্ধ মহিলা বলে সে জানে না এটা কোথা থেকে আসলো। বৃদ্ধ মহিলা ছবিটা দেখার পরেই বলে হ্যাঁ, এই ছেলেটাই আমার পাশে বাস স্ট্যান্ডে বসেছিল। এদিকে রোহানকে দেখা যায় একটি বারে এসে ফন্স নামের একটি লোকের সাথে দেখা করতে। এই ফন্স ছিল এই এলাকার লোকাল গুন্ডা, কিন্তু তার একটা আড্ডা ছিল যেখানে পুলিশ পর্যন্ত ঢুকতে পারতো না, আর যার ক্রিমিনাল তারা এখানে এসে টাকার বিনিময়ে লুকিয়ে থাকতো। রোহানও তাই করে, তাকে টাকা দেয় আর বলে 2 দিন সে এখানে থাকতে চায়, কিন্তু এই খবরটা যেন অন্য কেউ না জানে। ফন্স তাকে দেখে সন্দেহ করে, বলে তুমি কি ক্রাইম করেছো আগে সেটা বলো। কিন্তু রোহান তাকে কিছু বলে না, বলে আমি তোমাকে আরও টাকা দেব, কিন্তু তার আগে তুমি আমাকে থাকতে দাও। ফন্স বলে আমি কাউকে বিশ্বাস করি না। এটা বলে সে রোহানের হাত থেকে একটা আংটি নিয়ে নেয়, বলে টাকা দেওয়ার পরে এটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে। এরপরে ফন্স রোহানকে গোডাউনের ভেতরে একটি গ্যারেজ থাকে সেখানে এনে রাখে, বলে এখানে তোমার খবর কেউ জানবে না। এদিকে পিটার, ঝান্ডে এবং রাজেশ বুঝতে পারে রোহান তার মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই সুরজকে প্রথমে সুইসাইডের অভিনয় করে খুন করে। এরপরে একে একে সুরজকে যারা ব্ল্যাকমেল করত তাদেরই খুন করত। আসলে সে সমকামী নয়, সমকামী হওয়ার অভিনয় করেছে মাত্র। সমকামী হওয়ার অভিনয় করে সে রাজেশের সাথে মিশেছে এবং লাক্সমান, দিনেশ এবং বাকি সবার খোঁজ খবর নিয়েছে। তারা কোথায় যায় কি করে তাদের উপর নজর রাখার জন্যই রোহান রাজেশের আশ্রয় নিয়েছিল। এরপরে রাজেশকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। রাজেশ আর পিটার একটি জায়গায় আসে। রাজেশ তাকে একজন ট্যাক্সিওয়ালার সাথে দেখা করায়। এই ট্যাক্সিওয়ালা সমকামীদের সব খবর রাখত। তখনই সেই ট্যাক্সিওয়ালাকে রোহানের ফটো দেখানো হয়। সে বলে সে আমাকেও একবার ব্ল্যাকমেল করে 50,000 টাকা নিয়েছে। রাজেশ জিজ্ঞেস করে একে কোথায় পাওয়া যাবে। তখনই ট্যাক্সি ড্রাইভার বলে ফন্সের কাছে অবশ্যই খবরটা থাকবে, আমি নিশ্চিত। এরপরেই পিটার এবং রাজেশ ফন্সের কাছে চলে আসে, রোহানের ছবি দেখায়। এদিকে যেহেতু রোহান ফন্সের কাস্টমার ছিল, তাই সে মিথ্যে বলে যে সে তাকে চেনে না। এরপরেই ফন্স তাদের কাছ থেকে জানতে পারে রোহান একজন খুনি। সে 1টা তো নয়
4টে খুন করেছে। এরপরে দেখা যায় পিটার আর রাজেশ সেখান থেকে বের হয়ে যাওয়ার পরেই ফঞ্জ লুকিয়ে সেই গ্যারেজে চলে আসে আর আড়াল থেকে তাকে কেউ ফলো করছিল। ফঞ্জ সেখানে রোহানকে প্রচন্ড মারধর করে আর বলে এক্ষুনি বেরিয়ে যাও, অন্য যে কোনো ক্রাইম হলে আমি মানিয়ে নিতাম, কিন্তু খুনিদের আমি মানিয়ে নেই না। তোমাকে আজকে রাতের সময় দিলাম, রাতের পরেই ভোরের মধ্যে এখান থেকে চলে যাবে। এদিকে একটার সময় গতকাল রাতের একটা ছবি দেখতে পায় পিটার রাজেশের মোবাইলে, যেখানে তারা ফঞ্জের সাথে সেলফি তুলেছিল। ফঞ্জের হাতে সেই আংটিটা দেখে চিনতে পারে যেটা রোহানের আঙুলে ছিল। পিটারের এই আংটিটার কথা মনে ছিল, কারণ সেই দিন রাতে রোহানের সাথে যখন সে কথা বলেছিল সে এই আংটিটার কথা বলেছিল এটা তার মা তাকে উপহার দিয়েছে। সাথে সাথে ফঞ্জের কাছে পুলিশ চলে যায়। ফঞ্জ পুলিশদের সেই গ্যারেজে নিয়ে যায়, কিন্তু দেখা যায় সেখানে রোহানকে কেউ নির্মমভাবে খুন করে রেখে গেছে। ফঞ্জকেই থানায় ধরে নিয়ে আসা হয়। জিজ্ঞেস করা হয় রোহানকে কেন খুন করেছ। ফঞ্জ বলে রোহান আমার কাস্টমার, আমি ওকে কেন খুন করব, কিন্তু রাতে যখন আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম তখন আমি একটু ড্রাঙ্ক ছিলাম আর তখনই আমার চাবিটা হয়তো কোথাও হারিয়ে গেছে। ঝান্ডে, পিটার এবং ফেরদৌস আলোচনা করতে থাকে। সব জায়গায় যখন জানাজানি হয়ে গেছে যে রোহানই সে খুনি, তখন অবশ্যই লাক্সমান, দীনেশ এই দুইজনের আপন কেউ হয়তোবা রোহানকে খুন করেছে, কারণ রোহানের খুনটা একেবারে একটা রিভেঞ্জ কিল ছিল, যেটা দেখেই বোঝা যাচ্ছে। আর ফরেন্সিক ডক্টরও এটা নিশ্চিত করেছে। তখনই তার মনে পড়ে বিনীতের কথা। বিনীত তাকে সেই দিন জেলে বলেছিল, আপনার কি কাউকে খুন করতে ইচ্ছে হয়েছে? আমার হয়েছে। লাক্সমান এবং দীনেশকে যে খুন করেছে তাকে একবার সামনে পেলে আমি ইচ্ছে করেই খুন করতাম। এরপরে আমার যা হতো সেটা নিয়ে আমি ভাবতাম না। এছাড়া ফরেন্সিক ডক্টর ঝান্ডে এবং পিটারকে বলেছিল যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেটা ভেটেরিনারি হসপিটাল অথবা অন্য এই ধরনের হসপিটালগুলোতে পাওয়া যেতে পারে। তখনই তারা খোঁজ নেয় এই ধরনের হসপিটালগুলোতে লাক্সমান এবং দীনেশের পরিচিত কেউ কাজ করে কিনা। তখনই তারা দেখতে পায় যে হ্যাঁ, ভেটেরিনারি হসপিটালে বিনীত কাজ করত। তাই পুলিশ বিনীতকে ধরে নিয়ে আসে। এরপরেই তারা বিনীতের কল লিস্ট চেক করে। দেখা যায় বিনীতের লাশ লোকেশনও গতকাল রাতেই ফঞ্জের সেই গ্যারেজের আশেপাশেই ছিল। তখন পুলিশ শিওর হয়ে যায় রোহানকেই বিনীতই খুন করেছে। সব প্রমাণ পাওয়ার পরে অবশেষে বিনীত একটা সময় স্বীকার করে হ্যাঁ, রোহানই খুন করেছে। রোহান তার বন্ধু লাক্সমান এবং দীনেশকে খুন করেছিল, তাদের কিডনি বের করে ফেলেছিল, নৃশংসভাবে তাদের খুন করেছিল। আমিও ঠিক একই রকমভাবে ওকে খুন করেছি। গতকাল রাতে ফঞ্জ যখন সেই গ্যারেজ থেকে বের হয়ে যায় তখনই বিনীত তার চাবিটা সেখান থেকে পড়ে থাকতে দেখে, আর সেই সুযোগে গ্যারেজে চলে আসে বিনীত এবং সেই চাকু দিয়ে রোহানের উপরে এলোপাতাড়ি হামলা করে সে। আর এভাবেই অবশেষে ঝান্ডে এবং পিটার এই মার্ডার কেসটা সমাধান করে। আসলে এই ধরনের জিনিসগুলো নিষিদ্ধ, আর এই নিষিদ্ধ জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকাই ভালো, সেটাতেই আমাদের মঙ্গল। তো এই সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।